অ্যাসপিরিন হচ্ছে এমন একটি ওষুধ যেটা আমাদের রক্ত জমাট বাঁধার শরীরের ক্ষমতাকে প্রতিরোধ করে। অ্যাসপিরিন সত্যিই হার্ট অ্যাটাক কমায়, কারণ হার্ট অ্যাটাকের সময় কি হয় যে আমাদের যে ধমনীগুলো আছে যেগুলো কিনা হার্টের ভেতরে রক্ত সঞ্চালন করে, সেগুলোতে রক্ত জমাট বেঁধে যায়। ফলে আমরা যদি রক্ত জমাট বাঁধাটা কোনোভাবে কমাতে পারি, যেটা কিনা অ্যাসপিরিন কাজ করে, আমি কিছু সময় আগেই বললাম, তাহলে কিন্তু এটা কাজ করে। এবং আমাদের রিসার্চে দেখা গেছে যে এটা হার্ট অ্যাটাকের পরিমাণ 20 থেকে 25% কম করে। যারা লং টার্ম অ্যাসপিরিন নেয়, শুধু অ্যাসপিরিন, তাদের কিন্তু এই আলসারের সম্ভাবনা প্রায় 10 to 15%। মানে 100 জন যদি এই অ্যাসপিরিন ওষুধটা নেয়, তো 10 থেকে 15 জনের পেটে কিন্তু এন্ডোস্কোপি করলে আলসার পাবে। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপিয়া। হার্ট অ্যাটাক সম্বন্ধে যখন কথা বলি তখন একটি ওষুধের নাম অবশ্যই উঠে আসে, সেটি হলো অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন আমাদের শরীরে কেমনভাবে কাজ করে, অ্যাসপিরিন কি এবং এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতেই আমাদের আজকের বিশেষ পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের কার্ডিওলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর বিপ্রজিৎ পর্বত স্যার। স্যার, আপনাকে অনেক স্বাগত। স্যার, প্রথমেই জানতে চাইবো অ্যাসপিরিন কি এবং এটা কিভাবে আমাদের শরীরে কাজ করে। অ্যাসপিরিন হচ্ছে এমন একটি ওষুধ যেটা আমাদের রক্ত জমাট বাঁধার শরীরের ক্ষমতাকে প্রতিরোধ করে দেয়। এবার এই যে প্রতিরোধ, আমাদের শরীরে কিন্তু রক্ত জমাট বাঁধার প্রয়োজন আছে, বা ইনফ্লামেশন বা প্রদাহের প্রয়োজন আছে। যদি কোথাও কেটে যায়, রক্ত জমাট বাঁধার প্রয়োজন। কোনো ইনফেকশন কন্ট্রোলের ক্ষেত্রে ইনফ্লামেশন প্রয়োজন। তো অ্যাসপিরিন কি করে যে এই রক্ত জমাট বাঁধার ক্ষমতাটাকে কম করে দেয়। অনুচক্রিকা থাকে, আমরা বলি প্লেটলেট, সেই প্লেটলেটে গিয়ে কাজ করে। কক্স বলে একটা এনজাইম আছে, সেটাকে ইনহিবিট করে দেয়, মানে আটকে দেয় পার্মানেন্টলি। মানে আবার যতদিন না অনুচক্রিকা তৈরি হচ্ছে, যেটা তৈরি হতে 7 থেকে 10 দিন লাগে, ততদিন অবধি এই যে প্লেটলেটগুলো, এই যে অনুচক্রিকাগুলো যেগুলো আপনার শরীরে আছে, এরা কিন্তু কর্মক্ষমতা হারাবে। পুরোপুরি নয়, কিন্তু পার্শিয়ালি, যাতে আপনার শরীরে রক্ত জমাট না বেঁধে যায়। তো এইভাবে অ্যাসপিরিন কাজ করে। স্যার, অ্যাসপিরিন কি সত্যি হার্ট অ্যাটাক কমায়? হ্যাঁ, অ্যাসপিরিন সত্যি হার্ট অ্যাটাক কমায়, কারণ হার্ট অ্যাটাকের সময় কি হয় যে আমাদের যে ধমনীগুলো আছে যেগুলো কিনা হার্টের ভেতরে রক্ত সঞ্চালন করে, সেগুলোতে রক্ত জমাট বেঁধে যায়। ফলে আমরা যদি রক্ত জমাট বাঁধাটা কোনোভাবে কমাতে পারি, যেটা কিনা অ্যাসপিরিন কাজ করে, আমি কিছু সময় আগেই বললাম, তাহলে কিন্তু এটা কাজ করে। এবং আমাদের রিসার্চে দেখা গেছে যে এটা হার্ট অ্যাটাকের পরিমাণ 20 থেকে 25% কম করে। অ্যাসপিরিন হার্ট অ্যাটাকের ইনসিডেন্স কমায়। স্যার, আমরা কিভাবে বুঝবো যে এরপর আমাদের অ্যাসপিরিন নেওয়ার প্রয়োজন রয়েছে, বা অ্যাসপিরিন কি হার্ট অ্যাটাক হওয়ার আগের থেকে নেওয়া যায়? হ্যাঁ, একদম। যদি আপনার রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হওয়ার যে প্রবণতা, সেগুলো যদি থাকে, যেমন ধরুন আপনার কোলেস্টেরল সমস্যা, ওয়েটস ভেরি হাই, আপনার সুগার আছে, আপনার আগে একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, বা আপনার বুকে চিনচিন ব্যথা করে, আপনার বয়স 50-এর উপরে, তাহলে কিন্তু অ্যাসপিরিন প্রিভেনশনের জন্য, মানে হার্ট অ্যাটাক আটকানোর জন্য কিন্তু অবশ্যই ব্যবহার করা যেতে পারে। যাদের ডায়াবেটিস বা হাই বিপি রয়েছে তারাও কি অ্যাসপিরিন খেতে পারে? হ্যাঁ, যাদের ডায়াবেটিস বা হাই বিপি রয়েছে, তারা অ্যাকচুয়ালি, ওগুলো হাই ব্লাড প্রেশার বা সুগার হচ্ছে হার্ট অ্যাটাকে একটা রিস্ক ফ্যাক্টর। তো যাদের ব্লাড প্রেশার থাকে, তাদের ভেতরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 2x দেন যার ব্লাড প্রেশার নেই। যাদের সুগার আছে, তাদের ভেতরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 4x যাদের ব্লাড সুগার নেই। সুতরাং ব্লাড প্রেশার বা ব্লাড সুগার দুটোই কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। তো যে কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি পায়, সেই কারণগুলোতে কিন্তু অ্যাসপিরিনের প্রয়োগ হতে পারে। সব ধরনের রোগীদের কি একই ডোজ, নাকি অ্যাসপিরিনের ডোজের আলাদা আলাদা ভাগ রয়েছে? মূলত যে কারণে
অ্যাসপিরিন ব্যবহার হয় তার প্রধানতম কারণ হচ্ছে হার্টের সমস্যা। সেখানে কিন্তু অ্যাসপিরিনের ডোজ 150 মিলিগ্রামের চেয়ে কমই রাখা হয়, 150 মিলিগ্রাম বা তার চেয়ে কম রাখা হয়। তার কারণ এর বেশি ডোজ দিয়ে রিসার্চে দেখা গেছে যে কোনো লাভ হয় না। মানে একজন পেশেন্টকে যদি 300 মিলিগ্রাম ডোজ দেওয়া হয় আর একজনকে যদি 100 মিলিগ্রাম ডোজ দেওয়া হয়, তাহলে দুজনেরই হার্ট অ্যাটাকের রিস্ক যে কম করার যে ইনসিডেন্সটা, সেটা কিন্তু সমান। তো সেই জন্যে কিন্তু মানে বেশি ডোজ দিয়ে লাভ নেই হার্ট অ্যাটাক প্রিভেনশন করার। একটা রেয়ার রোগ আছে, সেটাকে বলে রিউম্যাটিক হার্ট ডিজিজ। সেটাও ভালভে হয়, হার্টের ভালভকে এফেক্ট করে, ভালভে লিক বাড়িয়ে তোলে, ছোট হয়ে যায় ভালভ। সেই রিউম্যাটিক হার্ট ডিজিজ সেটা খুবই রেয়ার। ইট ইজ মানে 70 থেকে 100 গুণ কম হয়। মানে আমাদের হার্ট অ্যাটাকের ইনসিডেন্সটা ভারতবর্ষে হচ্ছে ইট রেঞ্জেস ইন রুরাল এরিয়া ইট ইজ অ্যারাউন্ড 3 to 5%. In urban areas it is ranging around 7 to 13% in the population. On the other hand, RHD mainly happens in rural India and the incidence is 1 to 3 people per 1000 population. তো খুবই কম হয় RHD। সেইখানে অ্যাসপিরিন কিন্তু প্রায় 100 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে ইজ এ ভেরি হাই ডোজ ব্যবহার করা হয়। দিনে 3 থেকে 4 বার সেই ডোজটা দেওয়া হয়, আর সেটা 2 সপ্তাহ 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ অবধি সেটা দেওয়া হতে পারে। বাট এটা খুব রেয়ার ইউজ। রাদার আমরা হার্ট অ্যাটাকের জন্য যে বা হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য আটকানোর জন্য যে অ্যাসপিরিনটা আমরা দিয়ে থাকি, সেটা কিন্তু 150 মিলিগ্রাম বা তার কম ডোজে দেওয়া। অ্যাসপিরিন যারা দীর্ঘ সময় ধরে খাচ্ছে তাদের কি কোনো সাইড এফেক্ট হতে পারে? হ্যাঁ, তাদের সাইড এফেক্ট হয়। সেটা হচ্ছে যে এই অ্যাসপিরিন যদি শুধু নেওয়া হয়, যে আপনি অ্যাসপিরিন খাচ্ছেন এবং দীর্ঘদিন মানে 3 মাস 6 মাস ধরে খাচ্ছেন, তাহলে এই এক অ্যাসপিরিন, ওই যে আমি বললাম COX-1 বলে একটা এনজাইম আছে যেটা লো ডোজে আটকে দেয় যাতে অনুচক্রিকাগুলো কাজ না করতে পারে। এই COX-1 এর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের পেটের ভেতরে এই একটা লেয়ার তৈরি করে আমাদের যে স্টমাক, যাতে পেটের যে অ্যাসিডিটি সেটা যাতে পেটের ক্ষতি না করতে পারে, ও সেটাকেও আটকে দেয় অ্যাসপিরিন। ফলে আমাদের পেটের যে প্রোটেক্টিভ লেয়ারটা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। প্লাস অ্যাসপিরিন নিজেও একটা মাইল্ড অ্যাসিডিক মলিকিউল, পিএইচ অ্যারাউন্ড 3.5। তো ওই ফলে কি হয় যে আপনার পেটে কিন্তু আলসারের ইনসিডেন্স বাড়িয়ে দেয়। যারা লং টার্ম অ্যাসপিরিন নেয়, শুধু অ্যাসপিরিন, তাদের কিন্তু এই আলসারের সম্ভাবনা প্রায় 10 to 15%। মানে 100 জন যদি এই অ্যাসপিরিন ওষুধটা নেয়, তো 10 থেকে 15 জনের পেটে কিন্তু এন্ডোস্কোপি করলে আলসার হয়। এটা আটকানোর একমাত্র উপায় হচ্ছে যে আপনি তার সাথে কোনো পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, আপনারা হয়তো সেগুলোকে ওমেপ্রাজোল বা প্যান্টোপ্রাজোল নামে চেনেন, সেইগুলো এর সাথে দেওয়া। তাতে ইনসিডেন্সটা 1/10 হয়ে যাবে, 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে যে আপনার পেটে আলসার হওয়ার সম্ভাবনা। আর যাদের ভেরি হাই ব্লাড প্রেশার, বয়স 60-এর ঊর্ধ্বে, তাদের অনেক সময় অ্যাসপিরিনে দেখা গেছে যে সেরিব্রাল ব্লিড বা ব্রেনে ব্লিডের সম্ভাবনা ইটস নট মোর দ্যান 1 to 3%। সেটা কিন্তু মাইল্ডলি হলেও বৃদ্ধি পায়। তো প্রেশার কন্ট্রোল করে তবেই অ্যাসপিরিন নেওয়া ভালো যারা প্রিভেনশনের জন্য অ্যাসপিরিন নিচ্ছে। তো এইটাই মোটামুটি অ্যাসপিরিনের সাইড এফেক্ট। সাইড এফেক্ট হওয়ার পর তারপর আপনারা কিভাবে চিকিৎসা করেন? না, কারোর যদি বাই চান্স ব্রেনে ব্লিড হয়ে যায়, তাহলে তো তাকে এখন নিউরো ভর্তি করে তার চিকিৎসা করতে হবে, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার। গ্যাস্ট্রিক আলসার যদি হয় কারো, তাহলে তার এবার সেই ডিপার্টমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে। আর নর্মালি আমরা যখনই অ্যাসপিরিন দিই, তার সাথে একটা পিপিআই আমরা দিই, প্রোটন পাম্প ইনহিবিটর। ওই যে বললাম, আপনারা জানেন প্যান্টোপ্রাজোল বা এজোমেপ্রাজোল নামে, তো সেইটা দেওয়া হয় যাতে সাইড এফেক্টটা না হয়, সেটা 1/10 হয়ে।
যারা শুধু অ্যাসপিরিন নিচ্ছে তাদের 10 থেকে 15% চান্স আছে আলসার হওয়ার। যখনই আপনি প্রোটন পাম্প দেওয়া হয় আপনাকে, তখন আপনার সেই সম্ভাবনাটা 1 to 2% হয়। কি ধরনের লাইফস্টাইল থাকলে এই অ্যাসপিরিন অবধি আসতেই হবে না, পুরোপুরিভাবে এড়ানো যাবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে লাইফস্টাইল বা ডায়েট বা এই ধরনের জিনিসগুলো নির্ভর করে আপনার প্রোফাইলের উপর। প্রোফাইল মানে সে আপনার থাইরয়েড আছে কিনা, আপনার ইউরিক অ্যাসিড আছে কিনা, আপনার সুগার আছে কিনা, আপনার কোলেস্টেরল বা ব্লাড প্রেশার আছে কিনা। তো দেয়ার ইজ নো ওয়ান সলিউশন, একটাই সলিউশন হতে পারে না যেটা সবাইকে কভার করে। কিন্তু ওভারঅল যেটা আমি বলতে পারি, যারা প্রিভেনশনের কথা ভেবে চলছে তাদের জন্য সোজা সাপটা ব্যাপার হচ্ছে প্রাকৃতিকভাবে যে খাবার দাবারগুলো অ্যাভেলেবেল, যে ফুডসগুলো অ্যাভেলেবেল, শাক সবজি, পরিমিত ফল, ডাল ভাত, বাঙালির মাছ, এইগুলো যে খাবার, এইগুলো কিন্তু সেফ। বাকি ডিপ ফ্রাইড ফুড, তেলে ভাজা খাবার, বা আপনি ধরুন সারা রাত জেগে কোনো কাজ করছেন, ঠিকমতো ঘুমোচ্ছেন না, ভেরি স্ট্রেসফুল, সাথে হয়তো আপনি কখনো স্মোকিং করছেন, কখনো হয়তো অ্যালকোহল নিচ্ছেন, এইগুলো কিন্তু আপনার যে ওভারঅল রিস্ক ফ্যাক্টর সেগুলোকে কিন্তু ক্রমাগত বাড়িয়ে দেয়। রাতের খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করা উচিত। এবং রিস্ক ফ্যাক্টর যেগুলো আমি বললাম, যে লেট নাইট জেগে আছি, ঘুমোচ্ছি না ঠিক করে, বা অ্যালকোহলের ডেইলি হ্যাবিট আছে, বা স্মোকিংয়ের ডেইলি হ্যাবিট আছে, তো এইগুলো কিন্তু আটকালে আপনার অ্যাসপিরিন নেওয়ার মতো অবস্থায়, মানে যে হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর যেমন কোলেস্টেরল হয়ে গেল, প্রেশার হয়ে গেল, সুগার হয়ে গেল, সেগুলোর সম্ভাবনা কিন্তু এমনিই অনেক কমে যাবে। স্যার, স্মোকিং আর অ্যালকোহল কমালে তো অনেক রোগেরই অতটা ইয়ে হয় না, কারণ ক্যান্সার স্মোকিং আর অ্যালকোহল থেকেই হয়। অনেকগুলো রোগ কিন্তু কমে যাচ্ছে অ্যালকোহল আর স্মোকিং বাদ দিলে। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে মানুষ ওগুলোকে একটা কোপিং মেকানিজম হিসেবে ইউজ করে। কোপিং মেকানিজম মানে যে আমি আমার যে সারাদিনের কাজের যে স্ট্রেস বা আমার যে চিন্তা ভাবনা, সেগুলোকে আমি একটা সময় থামাতে পারছি না, ফলে সেটাকে কোপ আপ করার জন্য, মানে সেটাকে অতিক্রম করার জন্য আমি অ্যালকোহল এবং স্মোকিংকে ব্যবহার করছি। তো আমার মনে হয় যে মানুষকে কোপিং মেকানিজম তারা শিখতে পারে। আমাদের এখানে সাইকোলজিস্ট আছেন, যারা সাইকোলজি প্র্যাকটিস করেন, তারা কাউন্সিলিং করেন। কাউন্সিলিং করানো শুধুমাত্র তাদের জন্য নয় যারা পাগল, তারা কিন্তু আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট কী করে করতে হবে, কী করে কোপ আপ করতে হবে নিজের জীবনের স্ট্রেসগুলো, সেগুলো কিন্তু তারা প্রফেশনাল ওয়েতে আপনাকে শেখাতে পারে, ঠিক আছে? এবং সেগুলো কিন্তু ইউজেবল। তো সেটা কাউন্সিলিং কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ইন ওয়েস্টার্ন সোসাইটিস। ওখানে কিন্তু রেগুলার বেসিসে লোকজন কাউন্সিলিং করে, নিজেদের কথা শেয়ার করে, নিজের স্ট্রেস শেয়ার করে, এবং সাইকোলজিস্ট তাদেরকে সেই স্ট্রেস ম্যানেজমেন্ট টুলটা প্রোভাইড করে, সো দ্যাট দে ক্যান ওভারকাম দ্যাট স্ট্রেস। তো এটা কিন্তু আমাদেরকে, আমরা যদি অভ্যেসে আনতে পারি, তাহলে কিন্তু স্মোকিং অ্যান্ড অ্যালকোহল অনেক। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।